বিনামূল্যে শিক্ষা দেব, দেব বিনামূল্যে স্বাস্থ্য, সাথে দেবো 1 কোটি চাকরি, তাছাড়া দেবো মাতৃকালীন ত্রাণ এবং নারী পুরুষকে না সমান অধিকার দেব। এই যে বড় বড় এত বড় বড় যে ভাষণগুলো আমরা শুনতে পাই বিভিন্ন নেতা মন্ত্রীদের থেকে, তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বড় বড় করে এইসব প্রতিশ্রুতি লেখা থাকে, সেগুলো তারা যখন তাদের গদিটা পেয়ে যায় তারা কিন্তু সম্পূর্ণ করে না। এই প্রতিশ্রুতিগুলো কিন্তু প্রতিশ্রুতি হিসাবেই থেকে যায় এবং আমরা কি করতে পারি? আমরা কিন্তু আসলে কিছুই করতে পারি না। কেন পারি না? তার কারণ কি, এই যে প্রতিশ্রুতিগুলো এগুলো কিন্তু অধিকাংশই আমাদের ডিপিএসপির মধ্যে উল্লেখিত। এবার কি এই ডিপিএসপি? আজকে তাই পড়বো। আমরা এর আগের দিনে ক্লাসে পড়েছি আমাদের মৌলিক অধিকার, আজকে আমাদের পড়তে হবে ডিপিএসপি। দেখো এমটিএস পরীক্ষার প্রথম যে সেশন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। এই সেশনে আমরা দেখতে পেয়েছি পলিটি থেকে যেই পার্টটা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে সেটা হচ্ছে পলিটির পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। এই যে এই পার্টগুলো মানে হচ্ছে মৌলিক অধিকার এবং আমাদের ডিপিএসপি, তাছাড়া রয়েছে দ্য ইউনিয়ন, এই তিনটে অংশ থেকে এত প্রশ্ন এসছে যে মাঝে মাঝে মনে হচ্ছে এসএসসির হয়তো প্রশ্নের ভান্ডার ফুরিয়ে গেছে। একই প্রশ্ন রিপিট করেছে। তার মধ্যে এই একটা চ্যাপ্টার নির্দেশমূলক নীতিসমূহ বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রচন্ড পরিমাণে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে এখান থেকে কত কত প্রশ্ন রিপিট হয়েছে। তাই এই চ্যাপ্টারটাকে ছাড়া যায় না। যে কোনো পরীক্ষার জন্য, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটাকে পড়বো। এটা কিন্তু আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং পরের সেশনে যাদের এমটিএস আছে তাদেরও কিন্তু এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে যে ক্লাস করে নিই। এটা কিন্তু আমরা সম্পূর্ণ একটা গল্পের মাধ্যমে পড়বো। আমরা প্রত্যেকটা আর্টিকেলকে দেখবো, একটা গল্প দেখবো, তার মাধ্যমে করব এবং সাথে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি। দেখবে ক্লাসের শেষে তোমরা নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছো। তাহলে চলো প্রথমেই দেখে নিই। দেখো আমি যেমনটা তোমাদের বললাম পার্ট 3-তে রয়েছে কি আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আমরা আজকে পড়ছি পার্ট 4। পার্ট 4-এ আমাদের এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশমূলক নীতিসমূহ কিন্তু উল্লেখ আছে, খুব ইম্পর্টেন্ট। কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে এটা উল্লেখিত আছে? আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। প্রত্যেকটা আর্টিকেল থেকে তুলে তুলে প্রশ্ন দেয়, এইভাবে তুলে একদম পিক করে প্রশ্ন দেবে। আর সব থেকে ইজি যদি কিছু হয় এই আর্টিকেল আনসার করা, কিন্তু আমরা আর্টিকেল মনে রাখতে পারি না, সেটাই আমাদের দেখতে হবে। দেখো এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশমূলক নীতিসমূহ, এটা আমরা নিয়েছিলাম আইরিশ সংবিধান থেকে বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে, এই ধারণাটা আমরা নিয়েছি। এবং দেখো এর লঙ্ঘনের জন্য কিন্তু আদালতের কাছে তুমি যেতে পারো না, বা আদালত কিন্তু বলবৎ না, আদালত কিন্তু এটাকে চাইলে জোর করে লাগু করতে পারে না, বা এটার উল্লঙ্ঘনে কিন্তু তুমি সোজা মনে করো আগের দিনে ক্লাসে আমরা যে মৌলিক অধিকার পড়েছিলাম তার মধ্যে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে তোমার যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় তুমি সোজা চলে যেতে পারো সুপ্রিম কোর্ট তোমার মৌলিক অধিকারের গ্যারান্টার। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা নয়, এটা লঙ্ঘনে তুমি কোথাও যেতে পারো না এবং তাই এই বড় বড় প্রতিশ্রুতিগুলো কিন্তু দিতে পারে আমাদের নেতারা। বুঝতে পারবে তোমরা এক এক করে সমস্ত জিনিস পড়লে। এবার দেখো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমাদের ভারত হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র। মানে আমাদের ভারতবর্ষের সংবিধানই এমন একটা রূপ দেখাচ্ছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভারতের দেশটা কেমন হতে চলেছে। ভারতের যে সরকার তারা কি করবে, ভারতের মানুষের প্রত্যেকটা মানুষের কি করলে কল্যাণ হতে পারে, কি করলে ওয়েলফেয়ার হতে পারে সেগুলোই ভাববে। এটার ধারণাটা আমরা এখান থেকেই পাচ্ছি, কল্যাণমূলক যে রাষ্ট্র। তাছাড়া দেখো এই যে সংবিধান বা এই সংবিধানের যে এই অংশটা পার্ট 4কে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চিহ্নিত করেছে বা বিভিন্ন মন্তব্য করেছে। সেই মন্তব্যগুলো আমাদের পরীক্ষাতে আসে কিন্তু। তাহলে দুটো মন্তব্য দেখে নিই। দেখো ব্যাংকের সুবিধার্থে প্রদেয় ব্যাংকের একটি চেক, এই কথাটা কে বলেছেন হচ্ছে কে.টি. শাহ। কে বলেছেন? কে.টি. শাহ। তাছাড়া দেখো অভিনব বৈশিষ্ট্য কথাটা বলেছেন বি.আর. আম্বেদকর বা নোবেল ফিচার বলতে পারো। তাই এই পার্টটা হয়ে গেল। পরীক্ষা এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে কোন পার্টে আছে ডিপিএসপি, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, কোন কার্ড থেকে আমরা নিয়েছি, কোন সংবিধান থেকে আমরা এটা নিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট, আইরিশ সংবিধান থেকে। তাছাড়া এই দুটো কমেন্ট যেটা বললাম অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবে। এবার দেখো এই যে 36 থেকে 51 যে এই যে এতগুলো আর্টিকেল আছে এগুলোকে না তাদের নেচার, তাদের প্রকৃতি অনুযায়ী আবার 3টে ভাগ করা হয়েছে। দেখো একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সমাজতান্ত্রিক নীতিসমূহ, তাছাড়া রয়েছে গান্ধিয়ান প্রিন্সিপাল বা গান্ধীবাদী নীতি, তাছাড়া রয়েছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল বা উদার বুদ্ধিবৃত্তিক নীতি। এই 3টে ক্যাটাগরিতে এই বিভিন্ন আর্টিকেলকে না ভাগ করা আছে। তো দেখে নাও কি কি আর্টিকেল। দেখো এই যে আর্টিকেল 38, 39, 39A, 41, 42, 43, 43A এবং 47 এই সমস্তটা রয়েছে সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে। তাছাড়া গান্ধিয়ানের মধ্যে রয়েছে 40, 43, 43B, 46, 47, 48। আচ্ছা পরীক্ষায় না এখান থেকে এরকমভাবে প্রশ্ন দেয়, এরকম একটা বলে দিতে পারে এর মধ্যে নিচের কোন আর্টিকেলটা গান্ধিয়ান প্রিন্সিপাল বা গান্ধীবাদী
মৌলবাদী নীতির অন্তর্গত ডিপিএসপি, এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন দেয়। তাই তোমরা অবশ্যই একটু দেখে নেবে সমস্ত আর্টিকেলগুলো কোনটা কার আন্ডারে পড়ছে। উদারবাদী যে নীতি তার আন্ডারে দেখো আর্টিকেল 44, 45, 48, 48A, 49, 50 এবং 50। এবার এই যে এত আর্টিকেল, এতগুলো যে আমরা সংখ্যা দেখলাম, এবার এর মধ্যে কি আছে কি বৃত্তান্ত সেগুলো সম্পূর্ণ ক্লাসটা করলে জানতে পারবে। তাহলে চলো দেখে নিই। দেখো এবার না আমরা একটা গল্প পড়বো, আমরা একটা গল্প দেখবো এবং এই গল্পের মাধ্যমে দেখবে সমস্ত আর্টিকেলগুলো তোমাদের মাথায় থেকে যাচ্ছে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা গ্রামের ছবি, একটা খুব সুন্দর একটা গ্রাম। এই গ্রামেরই না একটা স্টোরি শুনবো, একটা গল্প আমরা জানবো। তাহলে এই গ্রামটা তোমরা দেখে নাও, খুব সুন্দর, দেখে বুঝতেই পারছো। এবার গ্রামের ভেতরে কি চলছে, এদের গ্রামের ভেতরে কেমন একটা সিনারিও চলছে বা কি এদের গ্রামের মধ্যে হয়ে থাকে, কেমন গ্রামটা, সেটাই আমরা দেখবো। দেখো এই গ্রামটায় না ওয়েলফেয়ার স্টেট বা এই গ্রামটার মধ্যে সবাই সবার ভালোর কথা ভাবে, সবাই মনে করে কার কি করে কল্যাণ হবে, এই সমস্ত গ্রামটা কিভাবে ভালো থাকবে, কিভাবে কল্যাণ হবে, এর ব্যাপারে এই গ্রামের সব মানুষরা কিন্তু মোটামুটি ভাবনা চিন্তা করে। তাছাড়া দেখো এখানে না গ্রামের প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়েছে, বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে গ্রামের মানুষগুলো থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে কিন্তু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার দেখো এই গ্রামের মধ্যে না কোনো বৈষম্য নেই, মানে যে সব থেকে গরিব এবং সে যে সব থেকে ধনী এই গ্রামে, তাদের দুজনের মধ্যে আইন কিন্তু একদম সমানভাবে লাগু হয়ে আছে। মানে দুজনের মধ্যে একজন গরিব বলে তার জন্য যে আইনে একটু বেশি কঠোরভাবে দেখা হবে আইনের চোখে, তা কিন্তু একদমই নয়। সবাইকে সমানভাবে ইকুয়ালি কিন্তু জাস্টিস তারা সবাই পাবে। এটা কিন্তু একটা আইডিয়াল গ্রাম এরকম হওয়া উচিত এবং তাই কিন্তু এই আমাদের সুন্দর গ্রামটায় কিন্তু তাই হচ্ছে। চলো আর কি হচ্ছে দেখিনি। দেখো এই গ্রামটায় না একটা পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটা গ্রামে থাকে, এই গ্রামটাতেও একটা স্বাভাবিকভাবে একটা পঞ্চায়েত রয়েছে যারা গ্রামটাকে পরিচালনা কিভাবে হবে সেই ব্যাপারটা দেখবে। এরপরে দেখো এই যে গ্রাম, এই গ্রামের মধ্যে না নারী ও পুরুষ না সবাই খুব খুশিতে আছে। তার কারণ কি, সবার কাছে কাজ আছে, সবাই কেউই বেকার বসেনি, সবাই কাজ করে। এবং তাছাড়াও এদেরকে বলা হয়েছে যে এদেরকে প্রত্যেকজনকে না বৃদ্ধকালীন ভাতা দেওয়া হবে, মানে তারা রিটায়ারের পরেও তাদের একটা পেনশন বা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হবে। তাই সবাই খুব খুশি। এবং দেখো এই মহিলারা যখন সন্তান জন্ম দেন তাদেরকে না তাদের সেই সময় ছাড় দেওয়া হয়, বলা হয় তোমরা বাড়ি থেকে রেস্ট নাও, তোমরা কাজ করতে হবে না, রেস্ট নাও, তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে, তোমাদের স্যালারি তোমরা পেয়ে যাবে। তাছাড়াও এই গ্রামের যত পুরুষরা আছে যারা ধরো কাজ করে বা মহিলারাও বিভিন্ন কারখানায় তো কাজ করে, সেই কারখানায় না এদের একটা সুন্দর পরিবেশ দেওয়া হয়। মানে এমন না যে খুব মানে অত্যাচার করে কাজ করানো হয় বা কোনো একটা অমানবিক পরিস্থিতি দেওয়া হয়, তা কিন্তু নয়। খুব একটা সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়, সেই পরিস্থিতিতে কিন্তু এরা খুব হ্যাপিলি, খুব খুশিভাবে কিন্তু কাজ করতে পারে। খুব একটা আইডিয়াল ভিলেজ, বুঝতে পারছো, একটা আদর্শ ভিলেজ যেমন হওয়া উচিত তেমনই কিন্তু এই ভিলেজটা। তাছাড়া দেখো এখানে না কুটির শিল্পকে এটা উৎসাহ দেওয়া হয়, যাতে কুটির শিল্প মানুষে ঘরে ঘরে করতে পারে। কটেজ ইন্ডাস্ট্রিকে কিন্তু উৎসাহ দেওয়া হয়। তার জন্য কি হয়, প্রত্যেকটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মানে কিন্তু প্রচুর পরিবর্তন এসছে। এবং দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে একটা দারুণ গাড়ি নিয়ে, গ্রামের মধ্যে একটা দারুণ একটা সব সুপার কার নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বুঝতেই পারছো সব কিছু ভালো হচ্ছে গ্রামটায়। এবার দেখো এই গ্রামটায় এমন না শুধু যে কাজ করছে, কাজের পরে যে পারিশ্রমিকটা পাচ্ছে না সেটাও তারা হেসে খেলে তাদের জীবনযাত্রা চালানোর জন্য কিন্তু মোটামুটি পর্যাপ্ত একটা পাচ্ছে। এতটাই ভালো গ্রাম। তাছাড়াও বিভিন্ন কোম্পানিতে যে মানুষগুলো কাজ করছে বা ফ্যাক্টরিতে যে মানুষগুলো কাজ করছে, তাদেরকে কোম্পানির যে প্রশাসন, সেই প্রশাসনও তাদের যদি কিছু মতামত থাকে সেগুলো তারা রাখতে পারছে। এমন না সে লেবার বলে তার কথার কোনো দাম নেই, তেমন কিন্তু হয় না। এই গ্রামটা এতটাই ভালো। এরপরে দেখি কি হচ্ছে। দেখো এরপরে এই গ্রামটায় না কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিরও কিন্তু নির্মাণ করা হয়েছে। তারপরে দেখো এখানে বিভিন্ন ধর্মের জন্য কিন্তু যে সিভিল যে আইন বা দেওয়ানি যে আইন সেটা কিন্তু সমান। বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা নিয়ম হবে, আলাদা আলাদা আইন হবে, তা কিন্তু নয়। সে হিন্দু হোক মুসলিম হোক সবার জন্য কিন্তু সমান আইনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া দেখো প্রত্যেকটা শিশু যারা মোটামুটি 6 বছর হয়নি তার নিচের প্রত্যেকটা শিশুর জন্য না পর্যাপ্ত তাদের যাতে শিক্ষা হয়, তাদের যাতে খাবার দাবারে কোনো অসুবিধা না হয়, তাদের প্রত্যেকটা খেয়াল রাখবে ওই গ্রামের বিভিন্ন যে সরকার থেকে শুরু করে যে পঞ্চায়েত আছে তারা কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয় সেই গ্রামে। বুঝতে পারছো কি সুন্দর একটা গ্রাম। এবং তাছাড়াও দেখতে পাচ্ছ যারা ধরো সেই গ্রামের এসটি সম্প্রদায়ের মানুষ বা এসসি সম্প্রদায়ের মানুষ, তাদের যাতে ভালো ডেভেলপমেন্ট হতে পারে, তাদের যাতে উন্নয়ন হয় কিভাবে সেটার ব্যাপারেও কিন্তু ভাবা হয়। এতটাই ভালো গ্রামটা।
এবং দেখো সেই গ্রামে কোনো রকমের মদ্যপান নিষিদ্ধ করা, মানে এই গ্রামে কিন্তু কোনো রকমের মদ্যপান করা যাবে না। তুমি খাও, তুমি ভালো মন্দ খাও, নিউট্রিশিয়াস খাবার দাবার খাও, পুষ্টিকর খাবার দাবার খাও, কিন্তু কোনো রকমের মদ্যপান, ড্রাগস এসব কিন্তু করা যাবে না। তোমার স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। এই সচেতনতাটাও কিন্তু ছড়ানো হয় পুরো গ্রাম ছড়িয়ে, এতটাই ভালো। এরপরে দেখো এই গ্রামে তো কৃষিকাজ বা চাষবাসের কাজ তো হয়েই থাকে, কিন্তু সেটা না যেমন তেমন হবে না, সেটা না সায়েন্টিফিক মতে, মানে একদম বৈজ্ঞানিক বা বিজ্ঞানের মতে কিন্তু মানে অ্যাডভান্স ভাবে কিন্তু হয়, বুঝতে পেরেছো? এতটাই ডেভেলপড এবং অ্যাডভান্সড। তাছাড়া মনে হলো একটা আমি গৃহপালিত পশু, হতে পারে কোনো কুকুর, হতে পারে কোনো গরু, তাকে মারলাম, সেরকমটা কিন্তু করা যাবে না। যে কোনো ডোমেস্টিক অ্যানিমাল বা গৃহপালিত পশু কিন্তু মারা নিষিদ্ধ এই গ্রামটায়। তাছাড়া দেখো এই গ্রামটায় এমনও সচেতনতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে কিভাবে আমাদের প্রকৃতিকে রক্ষা করা যাবে, কি করে আমাদের এই যে পৃথিবীকে রক্ষা করা যাবে, সেই বিষয়ে কিন্তু সবার জ্ঞান আছে, সবাই কিন্তু সেটাকে পালন করে। তারপরে দেখো এই গ্রামের আশেপাশে যত কোনো ঐতিহাসিক কোনো মনুমেন্ট থাকতে পারে, বিভিন্ন স্থাপত্য থাকতে পারে, সেইটা রক্ষণাবেক্ষণের কিন্তু দায়িত্ব এই গ্রামের প্রত্যেকটা মানুষ নিয়ে রেখেছে। বুঝতে পারছো এত ভালো গ্রাম হতে পারে? এবং তাছাড়াও দেখো এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে কিন্তু পৃথকভাবে দেখা হয়, দুটোকে গুলিয়ে ফেলা হয় না। এবার দেখো এই গ্রামটা এতটাই ভালো যে এর আশেপাশে যত গ্রাম আছে তাদের সাথেও না খুব সুন্দর একটা সম্পর্ক মেনটেন করে চলে, এবং তার ফলে কি হয়েছে, সারা বিশ্বব্যাপী এই গ্রামটার নাম ছড়িয়ে পড়েছে যে এই একটা আইডিয়াল একটা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম কেরম হওয়া উচিত। তাহলে এই ছিল আমাদের সমস্ত গল্প, আমাদের সুন্দর গ্রামের গল্প। বোঝা গেল? মনে মনে ভিজুয়ালাইজ করে নাও, দেখো আইডিয়ালি গ্রামটা এরকম হওয়া উচিত, কি কি আছে সেগুলো কিন্তু তোমরা একের পর এক বুঝতে পারবে। এবার দেখো এই যে সমস্ত গল্পটা দেখলাম আমাদের সুন্দর আইডিয়াল গ্রামের, তার যে জিস্ট সেটা কি বেরোলো দেখে নি। দেখো এই যে প্রত্যেকটা আমি যে গল্প বলেছি প্রত্যেকটা পেজেই দেখতে পারবে একটা করে নাম্বার লেখা, এগুলোই হচ্ছে আমাদের ডিপিএসপির যে বিভিন্ন আর্টিকেল 36 থেকে 51 সেই নাম্বারগুলো লেখা আছে। চলো একটু রিভিশন করে নিই। এই যে আমাদের জনকল্যাণ বা একটা এমন গ্রাম যার মধ্যে সবাই কিন্তু ওয়েলফেয়ারের কথা ভাবে, জনকল্যাণের কথা ভাবে। নাগরিকদের নিরাপত্তা, 39 নম্বর আর্টিকেলে কি বলা আছে, প্রত্যেকটা নাগরিকের বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তারপরে দেখো সমান ন্যায় বিচার, আর্টিকেল 39A। কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে আর্টিকেল 38 দিয়ে শুরু হচ্ছে, তারপরে আমরা গ্রামের ছবিটা মনে করার চেষ্টা করব যে নাগরিকদের জনকল্যাণের কথা ভাবা হয়েছে, নাগরিকদের নিরাপত্তার কথা ভাবা হয়েছে, সমান ন্যায় বিচার দেওয়া হয়। এবং আর্টিকেল 40-এ কি বলা হয়েছে? আর্টিকেল 40-এ বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। 41-এ কি বলা হয়েছে? কাজের অধিকার, সবার কাজের অধিকার আছে এবং সবাই কাজ করছে। 42-এ কি বলা হয়েছে? মাতৃকালীন ত্রাণ, ঠিক আছে, মাতৃকালীন ত্রাণ বা যারা শিশু পালন যখন করবে সেই সময় বা শিশু যখন জন্ম দেবে সেই সময় তাদেরকে বিভিন্ন ত্রাণ বা তাদেরকে বিভিন্ন রিলিফ দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়। তারপরে আর্টিকেল 43-তে কি বলা হয়েছে? উপযুক্ত মজুরি, যাতে সবাই নিজের জীবনযাপন নির্বাহ করতে পারে সেইটুখানি যেন পারিশ্রমিক বা মজুরি পায়। এরপরে রয়েছে আর্টিকেল 43A। 43 এর মধ্যে কি বলা হয়েছিল মনে করো? যে কারখানা শ্রমিকদের অংশগ্রহণ, যে প্রশাসনিক কাজে তারা যদি কোনো মন্তব্য করতে চায় করতে পারে, তাদের অংশগ্রহণ কিন্তু সম্ভব। আচ্ছা তোমাদের এইটা জাস্ট রেখেছি রিভিশনের জন্য, এরপরে আমাদের কিন্তু সমস্ত ডিটেলসে আছে, পুরোটা করো দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের। তারপরে সমবায় সমিতি বলেছিলাম 43B-তে। তারপরে হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বা সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড। তারপরে 45-এ শিশুদের দেখাশোনা। 46-এ এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষের যাতে উন্নয়ন হয় সেটা বলা হয়েছে। 47-এ বলা হয়েছে অ্যালকোহল ব্যান, ঠিক আছে। 48-এ বলা হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা, যেমনটা বললাম কৃষি এখানে চাষবাস তো হয় কিন্তু এটা উন্নতভাবে হয়, সায়েন্টিফিকভাবে হবে। তারপরে 49-এ বলেছে ঐতিহাসিক স্মৃতি, ঐতিহাসিক যত স্থাপত্য বা স্মৃতি আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু নেওয়া হয়েছে। 50-তে কি বলা হয়েছে? বিচার বিভাগ ও শাসন বিভাগ পৃথকীকরণের কথা কিন্তু বলা হয়েছে। এবং তাছাড়া শান্তি, যে ইন্টারন্যাশনাল পিসের কথা বা যে সারা বিশ্বব্যাপী যে শান্তির কথা কিন্তু বলা হয়েছে। এগুলো আমরা দেখলাম তো, এটা আমরা গল্পের মাধ্যমে কিন্তু পরপর সব দেখলাম, একবার দুবার দেখবে তোমাদের মাথায় বসে যাচ্ছে। চলো এবার একটু বিস্তার ডিটেলসে দেখে নিই। 38A-তে কি বলা হয়েছে দেখো? রাষ্ট্র। তাহলে দেখো আর্টিকেল 38 বা 38 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে দেখো? রাষ্ট্র যথাসম্ভব কার্যকরভাবে সুরক্ষিত ও সুরক্ষার মাধ্যমে জনগণের কল্যাণের প্রয়াস চালাবে। যেমনটা তোমাদের বললাম, মনে করো গল্পের সাথে রিলেট করে দেখো সব মিলে যাবে। তারপরে দেখো আর্টিকেল 39, আর্টিকেল 39-এ কি বলা হয়েছে? নাগরিকদের নিরাপত্তা, বিভিন্ন প্রোটেকশনের কথা বলা হয়েছে আর্টিকেল 39-এ। এরপরে দেখো আর্টিকেল 39-এ এবার এখানে কি বলা হয়েছে দেখো? দরিদ্রদের সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইন সহায়তা প্রদান করা। দেখো তোমাদের এই যে সমস্ত গল্পটা
গল্পটা বললাম এটা হতে পারে একটা গ্রাম নিয়ে বলেছি, কিন্তু এটা আসলে সারা ভারতবর্ষের জন্য, সারা ভারতবর্ষে যেন এই সব জিনিসগুলোকে লাগু করা হয় সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা আর্টিকেল রয়েছে। দেখো আর্টিকেল 39 এতে কি বলা হয়েছে যে হতেই পারে দরিদ্র মানুষের একটা আইনের সহায়তা প্রদান হতে পারে, কিন্তু তার কাছে অর্থ নেই, কিন্তু তার জন্য কি হবে, তাকে ফ্রিতে সেই আইনের সহায়তা করতে হবে, এটা কিন্তু রাষ্ট্রকে বলা হয়েছে। এই যে বিভিন্ন আর্টিকেলগুলো দেখছি এগুলো সংবিধান রাষ্ট্রকে বা আমাদের যে সরকারকে বলে রেখেছে এটা করো ওটা করো, এরকমভাবে বলে রেখেছে দরিদ্রদের ফ্রি লিগাল এড দাও, সবাইকে ইকুয়াল জাস্টিস দাও, সবাইকে সমান ন্যায় বিচার কিন্তু দিতে হবে তোমাকে। এগুলো প্রত্যেকটা সংবিধান অর্ডার দিয়েছে কাকে, আমাদের রাষ্ট্রকে। বোঝা গেল। আর্টিকেল 40 কি বলা হয়েছে, বলেছে গ্রাম পঞ্চায়েতের সংগঠিত করার নির্মাণ করো, গ্রাম পঞ্চায়েত তোমাকে সৃষ্টি করতে হবে বা স্থাপনা করতে হবে, আর্টিকেল 40 বলেছে। অলরেডি এমটিএসে জিজ্ঞেস করে ফেলেছে, এমটিএস 2022 মানে এবছর জিজ্ঞেস করে ফেলেছে, প্রচুর প্রশ্ন এসছে এখান দিয়ে, প্রত্যেকটা আর্টিকেল দিয়ে না ভরে প্রশ্ন এসছে, ভরে। এরপরে রয়েছে আর্টিকেল 41। কি বলা হয়েছে আর্টিকেল 41, মনে করো সেই ছবিটা, সেই যে সবাই খুব খুশি, নারী পুরুষ সবাই কিন্তু কাজ করছে তাই তারা খুশি। এখানে সেমটাই বলেছে, দেখো বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে কি হবে, নাগরিকদের নিরাপত্তা, কোনো মানুষের যেন তারা বেকার না থাকে, তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে হবে, তারা যেন অসুস্থতার সময় যেন তারা কি করতে হয়, তাদের যেন ফ্রিতে চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়াও যদি কোনো মানুষ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, অক্ষম হয়ে থাকে, তাদেরও জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হয়। তাই দেখবে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আমাদের হ্যান্ডিক্যাপ একটা কোটা থাকে, তাদের কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়, বিশেষ সংরক্ষণ দেওয়া হয়। এরপরে রয়েছে আর্টিকেল 42। কি বলেছে আর্টিকেল 42-তে, কাজ এবং মাতৃকালীন ত্রাণের ন্যায়সঙ্গত এবং মানবিক অবস্থার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো তোমাদের সেই আগের ছবিটা দেখিনি, আমাদের সেই সুন্দর ভালো গ্রামের ছবিটা। দেখো তোমাদের আমি বলেছিলাম যে এই গ্রামের মানুষকে কি করা হয়, একটা আইডিয়াল একটা পরিবেশ দেওয়া হয়, যেই পরিবেশে মানুষ কাজ করতে পারবে। এটাই যদি আমাদের আর্টিকেলটা কি বলেছে বোঝার জন্য দেখি, দেখো এই বিভিন্ন মানুষ কি করে, কাজ করে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু আর্টিকেল 42 বলেছে যে একটা মানুষ যখন সে জীবিত প্রাণী, তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যেই পরিবেশে সে সুস্থভাবে কাজ করতে পারে। এমন না যে তাকে একটা এমন জায়গায় দিল সে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে তার শরীরই খারাপ হয়ে গেল, তাহলে সে কাজটা কি করে করবে। তাই তাকে এমন একটা পরিবেশ দিতে হবে, আইডিয়াল একটা সুন্দর পরিবেশ দেওয়া হোক, যেখানে সে মোটামুটি একটা জীবিত প্রাণী যে কাজ করতে পারে তেমন একটা পরিবেশ দেওয়া হোক। তাছাড়া দেখো মাতৃকালীন ত্রাণ, হতেই পারে মহিলারা কাজ করছে, তারা যখন শিশু জন্ম দেবে তাদেরকে যেন সেই সময় কিছু রিলিফ দেওয়া হয়, ম্যাটারনিটি রিলিফ যাকে বলা হয়, ম্যাটারনিটি ছুটি পাওয়া যায় আমরা জানি, সেই ছুটির ব্যবস্থা করতে হবে, এবং শুধুমাত্র ছুটি নয়, পেড লিভের ব্যবস্থা করতে হবে। এগুলো কিন্তু আর্টিকেল 42 থেকে এইসব কনসেপ্ট এসছে। এরপর আর্টিকেল 43 কি বলেছে, দেখো জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামের কুটির শিল্পর প্রসার। দেখো তোমাদের বলেছিলাম যে এই যে মানুষগুলো যে কাজ করবে তাদের মোটামুটি একটা মিনিমাম পারিশ্রমিক দেওয়া উচিত, যার মাধ্যমে তারা মোটামুটি তাদের জীবনযাপন মোটামুটি ভালোভাবে স্বাচ্ছন্দ্যে নির্বাহ করতে পারবে, সেইটার ব্যবস্থা কিন্তু করতে হবে। উপযুক্ত একটা মজুরি দিতে হবে, এমনই একটা মজুরি দিল যার মাধ্যমে তার মোটামুটি দুবেলা ভাতও খাওয়া হচ্ছে না, একটা মাসও চলছে না, সেরকম কিন্তু করলে চলবে না। তাছাড়া দেখো গ্রামের কুটির শিল্পর কিন্তু ব্যবস্থা করতে হবে, এবং তার মাধ্যমে কি হবে, জীবনযাত্রার মানও তাদের ডেভেলপ করবে। মনে করো সেই ছবিটা। আর্টিকেল 43 এতে কি বলা হয়েছে, দেখো শিল্প কারখানা প্রশাসনের শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ প্রতিষ্ঠা, মানে কারখানা বা কোম্পানি যেখানে কাজ করছে শ্রমিকরা, সেখানের প্রশাসনে যেন তাদের একটা বক্তব্য তারা চাইলে রাখতে পারে, তাদের অংশগ্রহণটাও যেন সেখানে ম্যাটার করে। আর্টিকেল 43B-তে কি বলা হয়েছে, সমবায় সমিতি গঠন বা কোঅপারেটিভ সোসাইটি গঠন কিন্তু করতে হবে। আর্টিকেল 44 এমটিএসে 2023-এ 7 থেকে 8 বার, এর বেশি হতে পারে, 7 থেকে 8 বার কিন্তু মোটামুটি এই প্রশ্নটা রিপিট করে ফেলেছে। বুঝতে পেরেছো, এই কটা দিনের পরীক্ষা, এই কটা শিফটের পরীক্ষায় এতবার একটা কোশ্চেন রিপিট করতে পারে। আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা কি রাষ্ট্র সমগ্র দেশের অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের প্রবর্তনের চেষ্টা করবে। এটার মানেটা কি, দেখো আমাদের ভারতবর্ষ জুড়ে দু রকমের আইন হয়। কি কি আইন, একটা হচ্ছে ক্রিমিনাল আইন, একটা হচ্ছে সিভিল আইন। এবার ক্রিমিনাল আইনের মধ্যে কি কি আছে, যত রকমের ধরো চুরি ডাকাতি, রেপ, খুন, মার্ডার, এই যে বিষয়গুলো, যত ক্রাইমের ব্যাপারগুলো আছে সেগুলোকে ধরা হচ্ছে ক্রিমিনাল আইনের মধ্যে ধরা হয়। এবং যেটা সিভিল আইনের মধ্যে কি ধরা হয়, এই হতে পারে জমি জমা রিলেটেড কোনো সমস্যা, ভাইয়ে ভাইয়ে জমির সমস্যা, তাছাড়া হতে পারে যে ডাইভোর্স বা ডিভোর্স যেটা হয়, হিন্দুদের মধ্যে একটা টাইপের ডিভোর্স হতে পারে, মুসলিমদের মধ্যে হয় ট্রিপল তালাক, যে তালাকের ব্যাপারটা থাকে, এই বিষয়গুলোকে ধরা হয় হচ্ছে আমাদের সিভিল আইনের মধ্যে। কিন্তু আমাদের সারা দেশ জুড়ে ক্রিমিনাল আইনটা কিন্তু এক,
সারা দেশে আজকে তুমি কলকাতায় বসে যদি একটা মার্ডার করো, তোমার যা শাস্তি হবে, তুমি একটা মুম্বাই বা হতে পারে কাশ্মীরে গিয়ে তুমি যদি মার্ডার করো, সেম শাস্তি কিন্তু কোর্ট সেটাকে নির্ধারণ করবে, সেমভাবে শাস্তি হতে পারে বা মোটামুটি একই রকম জিনিস হবে। কিন্তু একটা হিন্দু যদি একটা মানুষকে ডিভোর্স করতে চায়, একটা মহিলাকে বা তার একটা স্ত্রীকে তার ডিভোর্স করতে চায়, তার যে আইন হবে একটা মুসলিমের জন্য কিন্তু সেই আইন হবে না। একটা হিন্দু একটা বিয়ে করতে পারে, একটা মুসলিম কিন্তু চাইলে সেভারাল বিয়ে করতে পারে। এই যে বিষয়টা, এটা কিন্তু ইউনিফর্ম না, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে এটাকে ট্রিট করা হয়। এইটা যাতে সেম হয় সেটা কিন্তু আমাদের ডিপিএসপিতে উল্লেখ রয়েছে আর্টিকেল 44-এ। তাহলে বোঝা গেল এই হচ্ছে আর্টিকেল 44, খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, কিন্তু এখনো ভারতবর্ষে এটা লাগু নেই। আমাদের ক্রিমিনাল লয়ের জন্য রয়েছে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, কিন্তু আমাদের সিভিল লয়ের জন্য কিন্তু এরকম কোনো কিছু নেই। এটা কিন্তু আনতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এমটিএসএ 7 থেকে 8 বার অলরেডি জিজ্ঞেস করে ফেলেছে, এটা গুরুত্বটা বোঝো, এটা ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো, নেক্সট কি আছে আর্টিকেল 45। সেই যে খুশি খুশি যে শিশুরা ছিল, সেই শিশুদের ছবি দেখিয়েছিলাম, সেখানে কি বলা হয়েছিল দেখো, 6 বছর নিচে শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য বন্দোবস্ত বা ব্যবস্থা করতে হবে। এটা আর্টিকেল 45-এ বলা আছে। আর্টিকেল 46 খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আর্টিকেল ইম্পর্টেন্ট। বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দুর্বল শ্রেণীগোষ্ঠীর মানুষের শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নতি কিন্তু করতে হবে। এবার দেখো আর্টিকেল 47। আর্টিকেল 47-এ কি বলা হচ্ছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মাদক দ্রব্য ও মাদক সেবন কিন্তু নিষিদ্ধ। এই আর্টিকেলটার জন্য কিন্তু আমরা সারা দেশ জুড়ে যত রকমের টোব্যাকো থেকে শুরু করে অ্যালকোহলের মধ্যে একটা করে দেখবে ওয়ার্নিং লেখা থাকে যে টোব্যাকো কজেস ক্যান্সার, অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, এরকম লেখা থাকে। আমরা এখনও কিন্তু সারা দেশ জুড়ে যে মাদকদ্রব্য ব্যান, এই ব্যাপারটা কিন্তু করতে পারিনি, কিন্তু আমরা এই প্রচেষ্টাগুলো ছোটো ছোটো করছি এই আর্টিকেলগুলোর জন্যই কিন্তু। এবং এখানেই কিন্তু ডিফেন্সটা তৈরি হয়ে যায় আমাদের মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে। মৌলিক অধিকারের মধ্যে যেগুলো দেওয়া ছিল সেগুলোকে কিন্তু বাধ্যতামূলক, রাষ্ট্রকে সেগুলোকে মানতেই হবে, কিন্তু ডিপিএসপিগুলো মানে তুমি না মানলেও চলবে, সেগুলোকে অল্প অল্প করে যেন ইমপ্লিমেন্ট করা হয়, তাই কিন্তু সংবিধানে এগুলোকে একটা সেপারেট ভাগে রাখা হয়েছে। আর্টিকেল 48-এ কি বলা হয়েছে, কৃষি ব্যবস্থা ও পশুপালন ব্যবস্থাকে রাষ্ট্রবিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবে এবং গাভী ও অন্যান্য গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করা। ঠিক আছে, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গরু হত্যা করা যাবে না। ঠিক আছে, এই সব ব্যাপারগুলো যে আসছে কোথা থেকে, আর্টিকেল 48 থেকে। বোঝা গেল। এরপরে দেখিনি আর্টিকেল 48-এ দেখো, রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন ঘটাবে এবং বন ও বন্য প্রাণী সংরক্ষণ। এর জন্য আমরা দেখতে পাই বিভিন্ন ন্যাশনাল পার্ক থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তৈরি হয়। আমরা জানি যে বিভিন্ন ব্যাঘ্র রিজার্ভ, বিভিন্ন রিজার্ভ বানানো হয়েছে, সেখানে যেন যে এন্ডেঞ্জার যে স্পিসিস যারা লুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রাণীগুলোকে ধরে রাখার জন্য। তাছাড়াও দেখতে পারবে যে বন্য সংরক্ষণ, আমরা জানি যে ফরেস্ট পলিসি আছে, সেই ফরেস্ট পলিসির মাধ্যমে কিন্তু তুমি বিভিন্ন বন কীভাবে সংরক্ষণ করা হবে। তাছাড়াও বিভিন্ন ফরেস্ট অফিসার থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্টে প্রচুর রিক্রুটমেন্ট করা হয় শুধুমাত্র এই বিষয়টা কিন্তু মাথায় রাখার জন্য আর্টিকেল 48-এ। আর্টিকেল 49-এ কি বলা হয়েছে দেখো, রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংরক্ষণ করবে। এর জন্য কি হচ্ছে, আমাদের তাজমহলের আশেপাশে প্রচুর পলিউশন হচ্ছিল এবং তার ফলে কি হচ্ছিল, অ্যাসিড রেন হচ্ছিল এবং তাই সেই এরিয়াটা যাতে পলিউশন ফ্রি থাকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়াও দেখবে যত রকমের হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে সেখানে মোটামুটি সংরক্ষণের কাজ চলতে থাকে। সেখানে কিন্তু যে সে মনে করবে আমি গিয়ে এখানে এটা করবো ওটা করবো, সেটা কিন্তু নিষিদ্ধ করা যায় না। এইগুলো কিন্তু আর্টিকেল 49-কে মানার জন্যই কিন্তু করা হয়। আর্টিকেল 50 কি বলা হয়েছে দেখো, রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে কিন্তু মুক্ত রাখবে। তাহলে কি বোঝা গেল, বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা বা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে পৃথক রাখতে হবে। এটা কিন্তু আর্টিকেল 50-তে বলা আছে। এরপর আর্টিকেল 51 লাস্ট আর্টিকেল কি বলা হয়েছে দেখো, রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করবে, যাতে প্রত্যেকটা দেশের সাথে শান্তিপূর্ণ একটা সম্পর্ক বজায় থাকে, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আর্টিকেল 51 এটা বলে গেছে। তাহলে হয়ে গেল রিভিশন। দেখো এর মাধ্যমে তোমরা এই ছবি দেখবে আর এই জাস্ট এই জায়গাটা দেখবে, প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে থাকবে। একবার দুবার রিভিশন করো, দেখবে খুব ইজিলি তোমাদের মনে থেকে যাচ্ছে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। চলো কিছু কোয়েশ্চেন দেখে নিই, দেখবে তোমরা নিজেরাই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। দেখো, কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি গ্রহণ করে? খুব ইজি। দেখো এতগুলো পরীক্ষা অলরেডি এসে গেছে এবং তোমাদের আমি একদম প্রথম পেজেই কিন্তু এটা ডিসকাস করে দিয়েছি। দেখো আইরিশ সংবিধান বা যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা নিয়েছি। আচ্ছা, এখানে যদি আরও একটা প্রশ্ন করে যে এই আইরিশরা বা আয়ারল্যান্ডের লোকেরা এরা এই সংবিধানটাকে কোন দেশ থেকে নিয়েছে, তাহলে কি বলতে হবে, স্পেন থেকে নিয়েছে। কোথা থেকে? স্প্যানিশ সংবিধান থেকে কিন্তু এটা গ্রহণ করেছে আয়ারল্যান্ড এবং তাদের থেকে আমরা নিয়েছি। বোঝা গেল। এরপর দেখো ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি বর্ণিত আছে? খুব সোজা প্রশ্ন, স্বাভাবিকভাবে এটা পার্ট 4-এ। পার্ট 3-তে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4-এ রয়েছে কি?
ডিপিএসপি, এটা কিন্তু ভুললে চলবে না, এই দুটো মনে রাখতে হবে। খুব ইজি প্রশ্ন এসেছিল কোথায়, WBCS এ কিন্তু এসেছিল। নেক্সট দেখো কি আছে, নেক্সট রয়েছে একটা ম্যাচ দ্য ফলোইং। দেখো খুব সোজা, এখন পুরো ক্লাসটা করার পর তোমাদের এই ম্যাচ দ্য ফলোইংটা খুব সোজা লাগবে। WBCS 2018-তে এসেছিল মেন্সে। প্রথমে দেখিনি 44, দেখো তোমাদের একটু আগে বললাম যে 44 আর্টিকেলটা কিন্তু অলরেডি 6-7 বারেরও বেশি কিন্তু আমাদের এমটিএসে জিজ্ঞেস করে ফেলেছে। দেখো এই 44 আর্টিকেলটা আন্ডারে আছে কি ইউনিফর্ম সিভিল কোড, তোমাদের বললাম আমি একটু আগে। এবার এটা মনে রাখবো কি করে, ইউনিফর্ম কথাটা মানে সমানভাবে চলাকে বলে ইউনিফর্ম। তাহলে 4 আর 4 বুঝতে পারছো, দুটো সেম জিনিস, তাহলে এখান দিয়ে ইউনিফর্ম কথাটা মনে রাখতে পারবে। তারপরে রয়েছে দেখো 41। এবার 41-এর মাধ্যমে কি আমরা দেখতে পাচ্ছি, দেখো 41-এর সেই যে হাসি খুশি মুখ, সেই যে পুরুষ এবং মহিলা সবাই কাজ করে এবং তারা খুশি, তার কারণ কি কেউ বেকার না, সবাই কাজ করে। তাহলে 41 দিয়ে চলে আসছে কাজের অধিকার, 44 দিয়ে চলে আসছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড, 40 দিয়ে কি চলে আসছে অলরেডি জিজ্ঞেস করে ফেলেছে এমটিএসে বহুবার। 40 দিয়ে মনে রাখবে যে পঞ্চায়েত একটা সৃষ্টি করতে হবে বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে। তাহলে গ্রাম পঞ্চায়েতের গঠন, এই যে গঠন চলে আসলো। 39A-তে তাহলে কি আছে, 39A-তে হলো সমান ন্যায় বিচার, কেউ উঁচু নিচু বলে কিছু নেই, সবাই সমান। কি ইজি দেখতে পাচ্ছ, এরকমই প্রশ্ন কিন্তু আসে, ভালো পরীক্ষা তো এরকম প্রশ্ন আসছে। নেক্সট দেখো, আচ্ছা WBCS তো দেখলাম, এবার দেখো IAS-এও, দেখো একটা ক্লাসের মাধ্যমে তোমরা IAS-এও কিছু প্রশ্ন সলভ করতে পারছো। দেখো এতটাই গুরুত্বপূর্ণ ক্লাসটা। কি বলেছে কোশ্চেনটা দেখো, ভারতের বিচার বিভাগ শাসন বিভাগকে পৃথক করতে হবে, এই বিষয়টা কোথায় উল্লেখ রয়েছে, এটা কিন্তু প্রশ্ন। দেখো তোমরা এতক্ষণে মোটামুটি বুঝে গেছো, আর্টিকেল 50-তে কিন্তু বলা হয়েছে। দেখো তোমরা এটা আরো একভাবে মনে রাখতে পারবে যে বিচার বিভাগ এবং শাসন বিভাগকে পৃথক রাখতে হবে, মানে 50-50 করে রাখতে হবে, তাদের কাজকে 50-50 করে রাখতে হবে, দুটোকে মেলালে চলবে না। তাহলে সেখান দিয়ে মনে রাখতে পারবে আর্টিকেল 50। আর্টিকেল 50-তে এই বিচার বিভাগ বা এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে পৃথকীকরণের কথা বলা রয়েছে। এবং আর্টিকেল 50 মানে কি, মানে হচ্ছে আমাদের ডিপিএসপি। তাহলে কোথায় গেল, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ। বুঝতে পারছো, WBCS তো হলো, IAS 2020-এর একটা কোশ্চেন তোমরা পাচ্ছ। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে কে নির্দেশমূলক নীতিসমূহকে ব্যাংকের সুবিধার্থে প্রদেয় ব্যাংকের একটি চেক বলেছেন। খুব ইজি প্রশ্ন, অলরেডি ফার্স্ট একদম প্রথমেই কিন্তু আলোচনা করে দিয়েছি, তাই এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। যারা তোমরা পুরো ক্লাস করলে তোমরা অবশ্যই এটা একটা উত্তর করে দিয়ে যাবে, খুব ইজি প্রশ্ন, অলরেডি CGL-এ চলে এসছে। তাহলে আজকে আমাদের এই ডিপিএসপির চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল, প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। গ্রামের ছবি, সুন্দর গ্রাম, আইডল গ্রামের ছবিটা মাথায় রাখবে, আর একবার শুধু এই পেজটাকে রিভিশন করবে, কয়েকবার রিভিশন করে নেবে, দেখবে তোমাদের মাথায় জিনিসটা একদম বসে যাবে। আর ছবিগুলো তো তোমরা দেখতে পাচ্ছই। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি ভালো লাগলো, যাদের ভালো লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য দিয়ে যাবে এবং একটা লাইক করে দিয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।